নীল চিরকুট, পর্ব সংখ্যা ৩৩-৩৪। লেখনীতে নওশিন আহমেদ রোদেলা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। চিঠি হাতে নম্রতার মোহাচ্ছন্ন অবস্থাতেই অন্তু এসে দাঁড়ালো পাশে, চোখ দুটিতে রাত জাগার ক্লান্তি। নীরা তাকে দেখেও দেখল না। তোর সাথে কথা আছে নীরা, একটু এদিকে আয়। নীরা অন্যদিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। অন্তু চোয়াল শক্ত করে বলল, আমি তোর সাথে কথা বলছি নীরা। নীরা এবারও উত্তর দিল না, তাকালো না পর্যন্ত। অন্তুর মেজাজ খিচড়ে গেল। প্রতি পদে পদে নিজেকে ছোট করতে করতে এবার সে ক্লান্ত। অন্তু মুখ ফুলিয়ে শ্বাস টেনে নীরার ডান হাত ধরে হ্যাসকা টান মেরে সামনের দিকে পা বাড়ালো। অন্তুর এমন কাজে মোহভঙ্গ হলো নম্রতার। চিঠি আর বইটা ব্যাগে পুরে নীরাদের পিছনে ছুটল। নীরাদের কাছাকাছি পৌঁছানোর আগেই বাম হাতে অন্তুর গালে কষে চর বসালো নীরা। অন্তু থমকালো। কয়েক সেকেন্ডের জন্য পা আটকে গেল নম্রতার। হতভম্ব চোখে নীরার দিকে তাকিয়ে থেকে দৌড়ে গিয়ে ওদের পেছনে দাঁড়ালো। চোখে মুখে তার আতঙ্ক। অন্তুর কালো মুখ প্রচণ্ড রাগে আরো কালো হয়ে উঠল। নীরার ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে বলল, সমস্যা কি তোর? কথায় কথায় হাত চলার কারণ কি? কিছু বলছি না মানে যা ইচ্ছে তাই করতে পারবি? দোষ আমি করেছি মানছি, তুই দোষ করিসনি। আমার জীবনটা নরক থেকে জঘন্য করে তুলেছিস তুই। তোর তো এই একটা দেমাক। কেন তোকে ভালোবাসলাম? আরে ভালোবাসাটা যদি নিজের হাতে থাকতো তাহলে তোকে ভালোবাসার প্রশ্নই আসে না। না পারছি ভালোবাসতে, না পারছি ভুলতে। আই জাস্ট হেট ইউ। শেষের কথাটা চেঁচিয়ে বলল অন্তু। নম্রতা অসহায় চোখে এদিক ওদিক তাকালো। ডিপার্টমেন্টের জুনিয়ররা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। যাদের মধ্যে এত ভালো বন্ডিং তাদের আজ এই পরিণতি। কৌতূহল তো হবেই। নম্রতা নীরার বাম হাতের কনুয়ে হালকা স্পর্শ করে বলল, অন্তু যখন কথা বলতে চাইছে তখন কথা বললে সমস্যা কি? নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ? চল অন্য কোথাও গিয়ে বসি, সবাই দেখছে। অন্তু প্লিজ দোস্ত, রাগারাগি করিস না। অন্তু চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। ঠিক তখনই আয়েশি ভঙ্গিতে চলে এসে পাশে এসে দাঁড়ালো নাদিম। কপাল কুঁচকে বলল, সবাই চোখ মুখ কালো কইরা দাঁড়ায় আসুস কেন? সবাই চাইয়া আছে, নাটক দেখতাছিস নাকি? কি হয়েছে? নম্রতা চোখের ইশারায় কিছু বোঝালো। নীরা কাট কাট কণ্ঠে বলল, আমি কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নই। কোনো জঘন্য মানসিকতার মানুষের সাথে তো কখনোই না। নীরার কথাটা শেষ হতে সজোরে চড় পড়ল তার গালে। নম্রতা দুই হাতে মুখ চেপে হতভম্ব চোখে চেয়ে রইল। নাদিমও বিস্মিত। অন্তুকে সবল হাতে ধাক্কা দিয়ে ধমকে উঠে বলল, তোর সাহস কেমনে হয় ওর গায়ে হাত তোলার? হিরোগিরি দেখাও। অন্তু ঝাটকা দিয়ে নিজেকে সারিয়ে নিয়ে নাদিমের নাক বরাবর ঘুষি ছুড়ল। নাদিমও পিছিয়ে নেই। ডান হাতের পিঠ দিয়ে নাকটা মুছে নিয়ে অন্তুর চোয়াল বরাবর ঘুষি লাগালো। নম্রতা ছুটে এসে নাদিমের হাত ধরে আটকালো। সেই সুযোগে আরো দু চারটে ঘা লাগিয়ে দিল অন্তু। তীব্র ক্ষোভ নিয়ে বলল, শুধু আমার দোষটাই দেখিস তোরা। সবার কাছে শুধু আমি দোষী। জীবনের প্রথম বাপের সাথে ঝামেলা হয়েছে। বাপের মুখের ওপর কথা বলেছি শুধু এই মেয়েটার জন্য। কি করি নাই আমি ওর জন্য? আর এখন আমার মানসিকতা জঘন্য। সব ভুলে গিয়ে এত বেয়াদবির পরও শুধুমাত্র আমার কথা ভেবে আব্বাই বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল ওর বাসায়। আর ও কি করেছে জানিস? মুখের ওপর না করে দিয়েছে। এত দেমাগ? নাদিম ফুঁসে উঠে বলল, না করেছে তো জোর করছিস কেন? জোর করে বিয়ে করতে চাস? শালা জোচ্চুর। অপমানের ভেতরটা থমথমে হয়ে গেল অন্তুর। এতটা অসম্মান, এতটা অপমানের সম্মুখীন আদৌ কখনো হতে হয়েছিল তাকে? অন্তু তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, আই স্পিট অন ইউর ফ্রেন্ডশিপ। কখনো আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছিলি কেউ? এতগুলো বছর ধরে পুড়েছি তখন তোদের বন্ধুত্ব কই ছিল? বন্ধুত্ব শুধু ওর জন্য। ও মায়া বইলে এত টান। সুন্দরীদের প্রতি গদগদ টানটা তো থাকবেই। মুখ সামলায় কথা বল অন্তু। এতদিন তো কিছুই বলি নাই, কিছু না বলেও দোষী হয়েছি। নতুন করে আর দোষের কি? আব্বাই আমার জন্য আম্মার গায়ে হাত তুলছে। কতটুকু জ্বলছে আমার ধারণা আছে তোর? শুধুমাত্র এই মেয়েটার জন্য। কথা বলে তাচ্ছিল্যের হাসি হাসলো অন্তু। বাপ মায়ের মর্যাদা তুই কি বুঝবি? বাপ মায়ের ঠিকঠাক চিনিসই না তুই। একমাত্র বোনের খোঁজ খবর নিস না প্রায় 4 বছর। এখানে এসে মূল্যবোধ শেখাতে আসিস? সুন্দরী মেয়ে বলে মূল্যবোধ? শালা ফ্রড। ক্ষুব্ধ নাদিম আবারও তেড়ে এলো। পুরো ভার্সিটির সামনে বন্ধুত্বের এক নগ্ন মৃত্যু ঘটে গেল। নম্রতা মাথায় হাত দিয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো। টলমলে চোখে দেখতে পেল বন্ধুত্বের মাঝে তীব্র এক কম্পন, ভয়াবহ এক ধস। এই ধসের ক্ষতিপূরণ করার সাধ্য কি তাদের আছে?
দুপুরের কড়া রোদ এসে ঝিলিক দিচ্ছে কাচের দরজায়। ভেতরে এয়ার কন্ডিশনারে মৃদু ঝিমঝিমি শব্দ। রঞ্জন পূজার রেস্টুরেন্টের টেবিলে মুখোমুখি বসে আছে। পূজার গায়ে বাদামি আর খয়েরির মিশালে সালোয়ার কামিজ, ঘন কালো চুলগুলো হাত খোপা করা। রঞ্জনের গায়ে কালো পলো শার্ট, চোখে মুখে বিস্তর হাসি। মেসোমশাই আমার ওপর বিরাট চেতে আছেন মনে হলো। তো চেতবে না? তুমি সব সময় অমন নাস্তিকদের মতো কথাবার্তা বলো কেন? ওসব কথা যত বলার আমার সাথেই বলবে, বাবার সাথে কেন? রঞ্জন হাসে। তোমার প্রতি প্রচন্ড ভালোবাসা আসছে আজ। পূজা ভুরু কুঁচকায়। এই ছোট্ট কথাটিতে লজ্জা রাঙা হয়ে আবেগে গলে যায়। মুখ টিপে হেসে ভুরু নাড়িয়ে বলে, কথা এড়াচ্ছ? রঞ্জন হুহা করে হেসে উঠল। আরে ধুর, সত্যি তোমাকে ভালোবাসি, এই কথাটা ভেবে প্রচন্ড সুখ সুখ লাগছে। আর মেসোমশাইকে এড়ানোর কি আছে? আমি আর মেসোমশাই দুজনেই জানি বিয়ের পর আমাদের শ্বশুরজামের হেব্বি ফাটবে। পূজা হেসে ফেলল। গালে হাত দিয়ে রঞ্জনের ফর্সা সুন্দর মুখটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে উপভোগ করতে লাগলো রঞ্জনের প্রাণচঞ্চল সব কথা। পূজাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ টিপল রঞ্জন। পূজা আবারও হাসল। লজ্জা রাঙা মুখ নিয়ে বলল, তবুও তুমি একটু সামলে চলো, বাবা যদি একবার রেগে যায় তো সর্বনাশ। চিন্তা করো না, তোমার বাবা আমায় পাত্র হিসেবে বেশ পছন্দই করেন। তবুও যদি বাগড়া দেয় তাহলে শ্বশুরমশাইকে ডিরেক্ট কিডন্যাপ করে নিব, তারপর তোমার বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করব। তুমি তো আর পালিয়ে বিয়ে করবে না, আমিও পালিয়ে বিয়ে করব না। তাই যারা যারা ভিলেন হবে সব সাময়িক সময়ের জন্য কিডন্যাপ। প্ল্যানটা ভালো না? পূজা খিলখিল করে হেসে উঠল। পূজার ডান হাতটা আলতো ছোঁয়ায় নিজের হাতে তুলে নিল রঞ্জন। মাখনের টুকরো ছুঁতে যেমন সাবধানতা, ঠিক তেমনই সজাগ তার স্পর্শ। পূজাও হাসি হাসি চোখে রঞ্জনের দিকে তাকালো। রঞ্জন গাঢ় কণ্ঠে প্রশ্ন করল, আমার মহারানী কি চাই? তোমাকে চাই। আমি তো এক যুগ আগে থেকে তোমার নামে দলিল হয়ে আছি মহারানী। এর বাইরে কি চাও? আমি তোমাকে স্পেশাল কিছু দিতে চাই। স্পেশাল কিছু চাও? পূজা নির্দ্বিধায় উত্তর দিল, তোমাকে চাই। তারপর? তোমাকেই চাই। তারপর? তোমাকেই চাই। রঞ্জন হঠাৎই গম্ভীর হয়ে বলল, আমি যে সামনের মাসে তোমার তুমিকে নিয়ে উড়াল দিচ্ছি দূর দেশে, কষ্ট হবে না? পূজার মিষ্টি মুখটিতে মুহূর্তেই কালো মেঘ হানা দিল। পর মুহূর্তে হেসে উঠে বলল, হুম, হবে না। আমি তোমাকে ভালোবাসি, যার অর্থ আমি তোমার পুরোটাকেই ভালোবাসি। তোমার অভ্যাস, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছে, তোমার ভালো লাগা, তোমার পরিবার এবং বন্ধুমহল সব নিয়ে যে রঞ্জনটা, তাকেই ভালোবাসি। তুমি ইউএসএ যাচ্ছ তোমার স্বপ্ন পূরণের জন্য। নিজের স্বপ্ন পূরণ করে যখন আমার কাছে ফিরবে তখন তোমার চোখে থাকবে তৃপ্তি, মনে থাকবে পরিপূর্ণতা। আমি তোমার সেই তৃপ্তিটা দেখতে চাই, তোমার চোখে চিকচিক করা খুশিটা দেখতে চাই। আহ, ভেবেই কি শান্তি লাগছে জানো? রঞ্জন হাসল। চোখ দুটিতে ঝলমল করে উঠল মুগ্ধতা। পূজার ধরে রাখা হাতে আলতো চুমু এঁকে দিয়ে বলল, দ্যাটস মাই লেডি। আমায় এত বুঝো কেন বলো তো? পূজা হেসে বলল, তুমি এত ভালোবাসো কেন বলো তো? তোমায় যদি আরো অনেক বেশি ভালোবাসতে পারতাম। তুমি আমায় যতটা বুঝো আমিও যদি তোমায় ততটা বুঝতে পারতাম। তারপর নিশ্চুপ নিস্তব্ধ কিছু সময় চোখে চোখে কথা হয় তাদের। দুজনের চোখেই খেলে যায় একে অপরের প্রতি সীমাহীন আকুলতা। একটা সময় ছোট্ট শ্বাস টেনে নীরবতা ভাঙল পূজা। অনার্সটা শেষ করে গেলে হতো না? ওখানে গিয়ে মাস্টার্স করে নিতে। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, দা ভাই এখনই যেতে বলছে, বাবাও রাজি, পাসপোর্ট ভিসাও হয়ে গিয়েছে। দা ভাই সেইখানকার ইউনিভার্সিটির ফর্মালিটিস শেষ করে নিয়েছে প্রায়। হাফ স্কলারশিপ পাচ্ছি, ভালো ভার্সিটি, সুযোগটা লুফে নেওয়াই উচিত। এটুকু বলেই থামল রঞ্জন। পূজার উৎসাহী চোখের দিকে তাকিয়ে বলল, বিয়ে করতে চাও? কেন? এখন তো বিয়ের কোনো প্ল্যান ছিল না। তোমার যদি আমাকে নিয়ে ভয় থেকে থাকে তো? আমি তোমাকে বিশ্বাস করি, কোনো সম্পর্কের বাঁধনে টেনে হিসড়ে আমার সাথে বেঁধে রাখতে চাই না। তুমি যেমন আমায় উড়তে দিচ্ছ আমিও তোমায় তেমনই উড়তে দিতে চাই। আমি তোমার পিছু টান নই। পূজার কথার উত্তরে রঞ্জন বলছে, তবুও তুমি চাইলে আমি বাসায় জানাতে পারি। পারিবা? আমি যেমন পৃথিবী ফেলে তোমার জন্য অপেক্ষা করব, আমি জানি তুমিও পৃথিবী ফেলে আমার কাছেই ছুটে আসবে। এসব ভেবো না তো, জাস্ট ফোকাস অন ইউর ক্যারিয়ার।
আমিও নিজের ক্যারিয়ারটা গুছিয়ে নেই। রঞ্জন স্বস্তির নিঃশ্বাস ফেলল। পূজার ডান হাতে হালকা চাপ দিয়ে বাঁকা হাসল। বলল, আমার আবারও তোমাকে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতে ইচ্ছে করছে। পাবলিক রেস্টুরেন্ট বলে পারছি না। পূজা কথাটা না শোনার ভান করে বলল, তুমি যে ইউএসএ যাচ্ছ বন্ধুদের জানিয়েছো? আজই তো কনফার্ম হলাম, এখনো জানানো হয়নি। ওদের ছেড়ে থাকতে ভীষণ কষ্ট হবে। পূজা কিছু বলবে তার আগে মেসেজ টোন বাজলো। নম্রতার পাঠানো মেসেজটা দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়ল রঞ্জনের। পূজার দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, যান এখন উঠি, ওখানে একটু ঝামেলা হয়ে গিয়েছে। প্রচণ্ড মন খারাপ নিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আছে নম্রতা। এই জানালা দিয়ে এক ফালি আকাশ দেখা যাচ্ছে, অন্ধকারে ঢাকা নিকষ আকাশ, তার মাঝে ছড়ানো ছিটানো কিছু তারা। তারাগুলোকে মাঝে মাঝে মুক্তোর মতো মনে হয় নম্রতার। একটা একটা করে সুতোয় গেঁথে বিশাল এক মালা বানাতে ইচ্ছে হয়। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। ভার্সিটিতে হয়ে যাওয়া বড়সড় ঝামেলাটা বড্ড ভাবাচ্ছে তাকে। অন্তু আর নাদিমের মধ্যে মন কষাকষি স্পষ্ট। বন্ধুত্বের ফাটল ধরবে না তো এবার? নম্রতার ভয় হয়, প্রচণ্ড ভয়ে অস্থির লাগে। নীরার প্রতি ঝিমিয়ে থাকা একটা রাগ ফুঁসে উঠে তাকায়। পর মুহূর্তে নিভে গিয়ে অসহায় ভঙ্গিতে চেয়ে থাকে অন্ধকার আকাশটির দিকে। ঠিক তখনই মনে আসে আরফানের চিঠির কথা। দ্রুত পায়ে ব্যাগের কাছে ছুটে যায়। ব্যাগ থেকে চিঠিটা খুঁজে নিয়ে আবারও জানালার পাশে এসে দাঁড়ায়। টিমটিমে আলোয় পড়তে শুরু করে দমবন্ধ অনুভূতির সেই চিঠি। শ্যামলতা, আমার দুঃখী রাজরানী, তোমার দীর্ঘ দুঃখ কথনের নাম দাগা আসামি আমি। বড় নির্দয়, নিষ্ঠুর, কিন্তু আমার জ্বলনও খুব কম ছিল না তাতে। তুমি ভুক্তভোগী, অভিযোগ অভিমান করেই রক্ষা তোমার। কিন্তু আমার যে রক্ষা নেই, তবে অভিমান আমারও হয়েছিল। তোমার নামে অভিযোগ জমিয়েছিলাম অনেক। 4 বছর অপেক্ষা করেছি, ছটফট করেছি, বাচ্চাদের মতো অভিমানও করেছি। এই বয়সে এসেও কি এইসব ছেলে মানুষই অভিমান মানায়? মানায় না। তবুও ফুলে ফেপে উঠেছে অভিমানের বহর। 4 বছর আগে শেষ চিঠি তো আমার ছিল। চিঠিতে যোগাযোগের নাম্বারটা লিখে দেওয়ার পরও কেন যোগাযোগ করলে না তুমি? কি দোষ ছিল আমার? কেন ঠকিয়েছিলে আমায়? ভীষণ ভারী এই প্রশ্নগুলোর বোঝাটা টানতে টানতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি শ্যামলতা। এই 4 বছরে তবুও তোমায় ঘৃণা করতে পারিনি। অভিযোগ অভিমান নিয়েও ভালোবেসেছি, শুধু ভালোবেসেছি। নির্ঘুম রাতগুলোতে তোমার গায়ের একটু পরশ পেতে ছটফট করেছি। বেলি ফুলের সুগন্ধহীন অক্সিজেনটাকে বিষের মতো গ্রহণ করেছি। 4টা বছর ভীষণ ফাঁকা ছিল এই বুক। সেই ফাঁকা বুকের গল্প তোমায় চিঠিতে জানাবো না শ্যামলতা। এই গল্প জানতে হবে তোমার নিজের প্রচেষ্টায়। তুমি যেদিন আমার ফাঁকা হাতটা ধরবে পরম নির্ভরশীলতায়, সব সংকোচ ভুলে আমার চোখে চোখ রাখবে, আমাকে বুঝবে, আমার চোখে চেয়ে জানতে চাইবে, সেই দিন বলবো, আমার একটা নির্ভরতা দরকার শ্যামলতা। তুমি শুধু এই আমিটাকেই সামলাও। কথা দিচ্ছি, তোমার পুরো পৃথিবীটা সামলানোর দায়িত্ব হবে শুধুই আমার। ইতি, তোমার ব্যক্তিগত নিষ্প্রভ। চিঠিটা পড়েই কপাল কুঁচকে গেল নম্রতার। চিঠিটা টানা 4-5 বার পড়ল সে। নিষ্প্রভ চিঠি দিয়েছিল, কিন্তু নম্রতার কাছে তো পৌঁছায়নি সেই চিঠি। তবে কোথায় গেল সেই চিঠি? সেদিন রাতে বিছানায় যেতে যেতে ঘড়ির কাঁটা মধ্যরাত গড়ালো। নম্রতা চিঠিটা সযত্নে তুলে রেখে বিছানায় বসতে খেয়াল করলো নীরার শরীর মৃদু কাঁপছে। বিশাল হল রুমটিতে ওরা দুজন ছাড়াও জুনিয়র 4 জনের থাকার ব্যবস্থা। প্রশস্ত ঘরের সব আলো নেভানো। কোণার দুটো বিছানায় চার্জারের আলো জ্বেলে গুনগুন করে পড়াশোনা করছে দুজন জুনিয়র মেয়ে। রাত 12:30টার পর রুমে আলো জ্বালানোর মানেই সিনিয়রদের তোপের মুখে ভস্ম হওয়া, সিনিয়রদের ঘুমে ব্যাঘাত ঘটানো, প্রাইভেসি নষ্ট করা। সেই ভয় আর জড়তার জন্যই বৈদ্যুতিক বাতির পরিবর্তে চার্জার ল্যাম্প নামক এই অযাচিত ব্যবস্থা। তাদের চার্জার ল্যাম্পের মৃদু আলোয় উল্টো হয়ে শুয়ে থাকা নীরাকে অস্পষ্ট বুঝতে পারল নম্রতা। টের পেল তার কম্পন। নীরা কি তবে জেগে আছে? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নীরার বিছানার পাশে গিয়ে বসতেই চমকে উঠল। নীরা কাঁদছে। নম্রতা সচেতন হলো। ডান হাতটা আলতো করে নীরার বাহুর ওপরে রাখল। তারপর তার থেকেও আলতো কণ্ঠে বলল, নীরু। নীরার শরীরে কম্পন তীব্র হলো। ভেঙে গেল প্রতিরোধ।
হেসকি তুলতে তুলতে দুহাতে মুখ ঢেকে ফেলল। আড়াল করতে চাইল নিজের কান্না ভেজা চোখ, ভেজা কণ্ঠস্বর। নম্রতা জুনিয়র মেয়ে দুটোর দিকে তাকিয়ে গলা উচালো, জেরিন, নিপা। মেয়ে দুটো তটস্থ ভঙ্গিতে মাথা তুলল। জি আপু। তোমরা একটু বারান্দায় যাও তো আপু। বারান্দায় গিয়ে দরজাটা ভিড়িয়ে দেবে, না ডাকা পর্যন্ত ভেতরে আসবে না। মেয়ে দুটো অসহায় ভঙ্গিতে একে অপরের দিকে তাকালো। মাথা নিচু করে উঠে দাঁড়াতেই নম্রতা গম্ভীর কণ্ঠে শুধালো, কাল তোমাদের সিটি আছে? বইটা সাথে নিয়ে যাও। বারান্দার আলো জ্বেলে দিলে পড়তে সমস্যা হবে না। মেয়ে দুটোর মুখ উজ্জ্বল হলো। বই আর নোট খাতা নিয়ে একবার আর চোখে নম্রতার দিকে তাকালো। তারপর দ্রুত পায়ে বারান্দার দিকে চলে গেল। নম্রতা হতাশ নিঃশ্বাস ফেলে বলল, কাঁদছিস কেন? নীরা উত্তর দিল না। কিছুক্ষণ ঠায় শুয়ে থেকে কাঁদল। নম্রতা একটু বিরক্তি নিয়ে বলল, কাঁদলে কোনো সমাধান হবে না। অল্পতে কাদার মেয়ে তো তুই নস, তোর প্রতিরোধ শক্ত। আজ হঠাৎ এত কাঁদছিস কেন? নীরা উঠে বসল। দুহাতে চোখ মুছে নিয়ে বলল, তুইও আমায় দোষী ভাবিস না। নম্রতা বিরস মুখে বলল, না। তোর কি দোষ? আমার জন্য নাদিম আর অন্তুর মধ্যে ঝগড়া হয়ে গেল। দুজনেই গোয়ার। কেউ এই ঝগড়া মিটিয়ে নেবে না, আমি জানি। রঞ্জন আছে, আমরা আছি, কিচ্ছু হবে না। কিছুটা প্রাণহীন শোনাই নম্রতার কণ্ঠ। নীরা দুহাতে কপাল চেপে ধরে বলল, অন্তু পাগল হয়ে গিয়েছে, ওর এখন কিচ্ছু জ্ঞান নেই। নাদিমের সাথে নিজ থেকে কথা সে বলবে না, আর নাদিম তো কখনোই না। নম্রতা ক্লান্ত শ্বাস টেনে বলল, বুঝিসই যখন তখন কেন এত গড়াতে দিলি? কি হতো একটু কথা বললে? নীরা হঠাৎই গম্ভীর হয়ে গেল। চোখ মুখ ধীরে ধীরে শক্ত হলো। আমি জানি তুই আমায় দোষী ভাবিস, বাট আই অ্যাম নট দ্য কালপ্রিট। অন্তুর মধ্যে ন্যূনতম ম্যাচুরিটি নেই। ওর বাবা মা শখ করে বিয়েতে রাজি হয়নি, চাপে পড়ে রাজি হয়েছে। বিয়ের পর আমরা কেউ ভালো থাকবো না। তাছাড়া এত কিছুর পর ওকে বিয়ে করা মানে লোকমুখে ছড়ানো মিথ্যাটাকে সত্য করে দেওয়া। নম্রতার ভেতরটা থিতিয়ে থাকা রাগে গনগন করে ওঠে। মেজাজ খারাপ হয়। মনের কোণে উকি দেয় প্রশ্ন, ভালোবাসা কি সত্যিই এত যুক্তিতর্ক দিয়ে হয়? নীরা কি সত্যিই অন্তুকে ভালোবাসে? নম্রতা তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে নীরার চোখে। উপলব্ধি করতে চায় অন্তুর প্রতি তার আকুলতা। না, নেই। নীরার ভেতরে বিন্দুমাত্র তরলতা নেই। এত শক্ত নীরা, এত শক্ত তার ভীত। আমি কখনোই বন্ধুত্ব নষ্ট করতে চাইনি, কিন্তু কিভাবে কি হয়ে গেল বলতো? নীরার কথায় চোখ ফেরায় নম্রতা। উদাস কণ্ঠে বলে, কে কি চেয়েছিল আর কে কি চায়নি তার ভাবতে ইচ্ছে করছে না নীরু। সত্যিটা হলো, আমরা ভেঙে যাচ্ছি। নাদিম অন্তু ভেঙে গিয়েছে, ভেঙে গিয়েছিস তুইও। রঞ্জন দেশ ছেড়ে যাচ্ছে, আর বাকি রইলাম আমি আর সোয়া। এটুকু বলেই থামল নম্রতা। নীরার দিকে হালকা চমকানো দৃষ্টিতে তাকালো। হঠাৎ করে ভীষণ করুণ কণ্ঠে বলল, ওদের ছাড়া কি করে থাকবো বলতো? সারা জীবন একসাথে থাকার ওয়াদা কেউ করেনি। কখনো আলাদা হব সেই চিন্তাটাও ছিল না। অতীত ভবিষ্যৎ কিচ্ছু জানতাম না। শুধু জানতাম আমি বলে কিছু হয় না, যা আছে সবাই আমরা। আজ হঠাৎ আমরা থেকে আমি হয়ে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে নীরু, অসহায় লাগছে। নীরা কথা বলে না, চুপচাপ বসে থাকে। নম্রতার মনে ক্ষোভ জন্মায়, তীব্র ক্ষোভে হাঁসফাঁস করে। এই ক্ষোভটা আসলে কার ওপরে বুঝে উঠতে পারছে না। এই ক্ষোভ বুঝি বিস্তৃত, 6টা প্রাণেই কত প্রগাঢ় তার অস্তিত্ব। নম্রতার হঠাৎই সব রাগ গিয়ে পড়ে নিষ্প্রভের উপর। এই লোকটাই যত ঝামেলার মূল। এই লোকটি চলে যাওয়ার পর থেকেই নম্রতার এই বেহাল দশা। সেদিন থেকে এই ক্ষোভ আর মন খারাপের পৃথিবীতে নম্রতার নিত্যদিনকার পদার্পণ। নম্রতা বিছানা ছেড়ে উঠে যেতেই ডান পাশে কাত হয়ে শুয়ে পড়ল নীরা। নিমেষে চেয়ে রইল একটু দূরে জ্বালিয়ে রাখা চার্জার ল্যাম্পটার আলোয়। সে আলোয় চেয়ে থেকেই নিজের অগোছালো জীবনটা নিয়ে ভাবল নীরা। ভাবল অন্তুর কথাও। অন্তু সব কথাই নীরার জানা, কিন্তু অন্তুর পাগলামোকে মেনে নেওয়ার ভরসাও তার হয় না। নিজের আত্মসম্মান আর জেদটাকে পাশে রেখে ভাবলেও বড় ভয় করে নীরার। অন্তুর চাকরি নেই, অন্তুর বাবা বিয়েতে রাজি নয়, অন্তুর মাও ভীষণ ক্ষুব্ধ। সব থেকে বড় সমস্যা অন্তুর বাবার শর্ত। অন্তু তাকে বিয়ে করলে নীরার পড়াশোনা, খাওয়া পড়া যাবতীয় দায়িত্ব হবে অন্তুর। অন্তুর বাবা পরিবারের অতিরিক্ত সদস্যের জন্য 1 টাকাও খরচ করতে রাজি নন। তবে অন্তু কোথায় পাবে সংসার টানার টাকা?
অনার্স পাশের সার্টিফিকেট ছাড়া চাকরি বা কোথায় পাবে সে? নীরার দায়িত্ব টানতে গিয়ে যদি অন্তুর স্বপ্নই ভেঙে যায়, পড়াশোনা থেমে যায়, তাহলে কি হবে এমন ভালোবাসায়? দিন শেষে অন্তুর কি একটা আফসোস থাকবে না? পাগলামির বশে করা এই বিয়ের জন্য কি সে পস্তাবে না? নীরা দীর্ঘশ্বাস ফেলে। বন্ধু মহলের নিষ্ঠুর বিচ্ছেদের কথা ভেবে অসহায়ত্বটা আরও গাঢ় হয় নীরার। বুক ভারী হয়ে আসে, কান্না পায়। ঢালা বর্ষণে ভাসিয়ে দিতে ইচ্ছে করে সব ঝাঁজ, সব রাগ। ঘড়িতে 10টা কি 11টা বাজে। ভোরের রোদ মাত্রই কংক্রিট পেরিয়ে হাসপাতালে ঝকঝকে ফ্লোরে হামাগুড়ি দিতে শুরু করেছে। কোথা থেকে ভেসে আসছে ফিনাইলের উৎকট গন্ধ। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স থেকে আসছে স্বজনহারা মানুষের তীক্ষ্ণ আর্তনাদ। এমনই এক রৌদ্রোজ্জ্বল সকালবেলা নম্রতাকে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সাদামাটা সালোয়ার কামিজের সাথে পিঠময় খোলা চুল, চোখে হালকা লেপ্টে যাওয়া কাজল। করিডোর পেরিয়ে আরফানের চেম্বারের সামনে পৌঁছাতেই সাঈদকে চোখে পড়ল নম্রতার। আরফানের অ্যাসিস্ট্যান্ট ধরনের ছেলেটা ফাইলে কি সব সিরিয়াল করছে। হাতের কলমটা নিয়ে দ্রুত হাতে কেটে চলছে একের পর এক স্লিপ। নম্রতা সাঈদের কাছাকাছি দাঁড়িয়ে হালকা গলা খেখারি দিল। মানুষের সাড়া পেয়ে মাথা তুলে তাকালো সাঈদ। নম্রতাকে দেখে মৃদু হাসল। নম্রতাকে সে চিনে। আরফানের সাথে নম্রতার যে ইটিস পিটিস টাইপ কিছু চলছে সেটাও বেশ ধারণা করে ফেলেছে সে। নম্রতাকে চুপ থাকতে দেখে সে নিজে থেকেই বলল, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনি? আপনাদের দোয়ায় ভালো। নম্রতার মনে হলো সাঈদকে সে আজই প্রথম হাসতে দেখছে। ইতপূর্বে কখনো এত হাসি হাসি মুখে কথা বলেছে কিনা মনে পড়ছে না নম্রতার। নম্রতা ছোট করে নিঃশ্বাস ফেলল, বলল, নিষ্প্রভ আছে? জি, নিষ্প্রভ। নম্রতা নিজের ভুলটা দ্রুত সামলে নিয়ে বলল, আরফান, ডক্টর আরফান আছেন চেম্বারে? জি আছেন, তবে ব্যস্ত আছেন, ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। নম্রতা ঠোঁটে ঠোঁট চেপে ভাবে, তারপর বলে, আমি ভেতরে যাব না। আপনি কি কাইন্ডলি ওনাকে জানাবেন যে আমি এসেছি? ওনার সাথে জরুরি প্রয়োজনে দেখা করতে এসেছি। আমার নাম নম্রতা মাহবুব, নাম বললে চিনবে। সাঈদ ঠোঁট টিপে হেসে মাথা নাড়ল। নম্রতা বিগলিত কণ্ঠে বলল, মাই গুডনেস, থ্যাংক ইউ। তবে নম্রতার ধন্যবাদটা যেন মাঠে মারা গেল। সাঈদ চেম্বারে ঢুকে আরফানকে খবর পৌঁছানোর আগে অন্য কোথাও কাজের ডাক পড়ল তার। নম্রতাকে অপেক্ষা করতে বলে সেই যে হারালো, আধা ঘন্টার মাঝে তার টিকিটের সন্ধানও পাওয়া গেল না। হতাশ নম্রতা বেশ কিছুক্ষণ করিডরময় পায়চারি করল। অস্থির ভঙ্গিতে ঘড়ি দেখল, কিন্তু সাঈদ ফিরল না। শেষমেশ অধৈর্য হয়ে দরজা ঠেলে নিজেই ভিতরে উকি দিল নম্রতা। প্রায় সাথে সাথে 3 জোড়া চোখ তড়াক করে তার উপরে এসে পড়ল। আরফানের চোখ দুটিতে বিস্ময়, বাকি দুজনের চোখে কৌতূহল। কয়েক সেকেন্ড তীব্র অস্বস্তিতে কাটার পর নড়েচড়ে উঠল নম্রতা। এই পরিস্থিতিতে কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছে না। আরফান বিস্মিত ঠোঁটজোড়া হালকা ফাঁক করে বলল, আপনি? নম্রতা উত্তর খুঁজে পেল না। সামনে থাকা কৌতূহলী দৃষ্টিজোড়ার সামনে ভীষণ অগোছালো হয়ে পড়ল। থতমত খেয়ে বলল, সরি, আমি বরং আসি। আরফান ব্যস্ত কণ্ঠে বলল, দাঁড়ান। কথাটা খানিক গলা উঁচিয়ে বলল আরফান। নম্রতা দাঁড়িয়ে পড়তেই চোখ দুটো সরিয়ে সামনের মানুষ দুটোর দিকে তাকালো সে। লোক দুটোর চোখে অপার কৌতূহল। আরফান গম্ভীর কণ্ঠে বলল, ডক্টর মাহবুব, আপনারা একটু বসুন। আই উইল ব্যাক ইন 5 মিনিটস। লোক দুটো ঠোঁট বাঁকিয়ে দুর্বোধ্য হাসল। বিনা পরিশ্রমে দুষ্প্রাপ্য কিছু আবিষ্কার করে ফেললে যেমন উত্তেজনা হয়, ঠিক তেমনই উত্তেজনায় চকচক করে উঠল তাদের চোখ। আরফান অবশ্য সে দৃষ্টিকে বিশেষ পাত্তা দিল না। চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে নম্রতার মুখোমুখি দাঁড়ালো। পকেটে হাত রেখে মেরুদণ্ড সোজা করল। চোখ দুটোতে তৃষ্ণার অনল নিয়ে নম্রতার আগাগোড়া নিরীক্ষণ করল। তৃষ্ণাত্ম দৃষ্টিবিলাস শেষে চোখ দুটো স্থির করল নম্রতার চোখে। ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলল, হঠাৎ আমায় মনে পড়ল, কেমন আছেন? নম্রতা সেই কথার জবাব দিল না। কপাল কুঁচকে বলল, ফ্রি হচ্ছেন কখন? কেন? নম্রতার অকপট উত্তর, বিয়ে করব। আরফান চোখ বড় বড় করে তাকালো। পর মুহূর্তেই হেসে বলল, আচ্ছা, তো পাত্র কি আমি নাকি সাক্ষী বানানোর চিন্তা? ফাজলামো করবেন না তো। আমি একদমই ফাজলামোর মুডে নেই। কত চিন্তা আমার জানেন? আরফান মিটিমিটি হাসছিল।
নম্রতার কথায় অবাক হওয়ার চেষ্টা করে বলল, ছোট্ট একটা মাথায় এত কিসের টেনশন? টেনশনের মতো অনেক ব্যাপার আছে। আপাতত আমি আপনাকে নিয়ে টেনশন করছি। আপনাকে সর্বোচ্চ আধা ঘন্টা সময় দেওয়া হলো, জলদি আসুন, নয়তো খবর আছে। আরফান হেসে ফেলে বলল, এভাবে হয়? তবে ফিরে যাব? আরফান এক পা এগিয়ে এলো, চারপাশটা দেখে নিয়ে মাথাটা হালকা নিচু করে মৃদু কণ্ঠে বলল, আপনার তো ফিরে যাওয়ার পথ নেই নম্রতা। বহু আগেই আটকে গেছেন নিষ্প্রভ নামক দেওয়ালে। এই দেওয়াল ভাঙবার নয়, আর আপনার মুক্তিও জুটবার নয়। একটু অপেক্ষা করুন, ম্যানেজ করার চেষ্টা করছি। নম্রতার হৃদস্পন্দন 2-3 ডিগ্রি বাড়িয়ে দিয়ে ভদ্রপায়ে চেম্বারে ঢুকে গেল আরফান। নম্রতা বুকে হাত দিয়ে জোরালো শ্বাস ছাড়ল। করিডোরের কোনায় একটি চেয়ারে অলস বসে রইল। আধা ঘন্টা 10 মিনিট পর সাইদ এলো এক কাপ চা নিয়ে। নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার দিতে বলেছেন, আপনি আর কিছু খেলে? নম্রতা হাসার চেষ্টা করে বলল, লাগবে না, আপনি চাটাও নিয়ে যান। হসপিটালের পরিবেশে কিছু খেতে পারি না আমি। সাইদ জোরাজোরি করল না, মৃদু হেসে জায়গাটা থেকে সরে এলো। ছেলেটা আজ কারণে অকারণে হাসছে। কেন হাসছে কে জানে। ঠিকঠাক 1 ঘন্টা অপেক্ষা করার পর চেম্বার থেকে ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে এলো আরফান। নীল স্ট্রিপের ভাজিন শার্ট গায়ের মানুষটিকে এবার একটু চোখ মেলে দেখল নম্রতা। দীর্ঘাকার বিশাল চেহারার মানুষটি শ্যামবর্ণ, চেহারায় আলাদা এক মাধুর্যতা আছে। গালের সাথে লেপ্টে থাকা চাপদাড়িগুলো কেমন সবল বলিষ্ঠ। চশমাহীন চোখ দুটোতে প্রগাঢ় বুদ্ধির ছাপ। আরফান সতর্ক চোখে ঘড়ি দেখল। কুচকানো কপাল নিয়ে শার্টের হাতা ভাঁজ করতে করতে নম্রতার সামনে এসে দাঁড়ালো। উদ্বিগ্ন কণ্ঠে বলল, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, সরি, প্ল্যান ছিল না তো তাই। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, মিষ্টি হেসে বলল, সমস্যা নেই, আমি জানি আপনি চেষ্টা করেছিলেন। ডাক্তারদের কত কাজ, আমারও অসময়ে আসাটা উচিত হয়নি। আরফান কিছু বলার আগে আরফানের ডান বাহু জড়িয়ে ধরে তাড়া দিয়ে উঠল নম্রতা, চলুন। আরফান বিস্ময় নিয়ে নম্রতার হাতের দিকে তাকালো, তারপর দৃষ্টি সরিয়ে নম্রতার মুখের দিকে তাকালো। নম্রতার মুখে তেমন কোনো ভাবাবেগ দেখা গেল না। অন্যদিকে চোখ ফিরিয়ে রেখে বলল, এভাবে তাকিয়ে থাকলে লজ্জায় মরে যাব, চোখ সরান। হাসপাতালের মাঝে হাত ধরলে কি আপনার ডাক্তারগত প্রেস্টিজের কোনো ক্ষতি হবে? আরফান চোখ সরালো না, বিস্ময় ঠেলে হাসলো। নম্রতার হাতটা বাহু থেকে সরিয়ে বলিষ্ঠ আঙুলে আবদ্ধ করলো, তারপর দ্রুত পায়ে হাঁটা দিয়ে বলল, চলুন। আরফান দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে এলো। হাসপাতালের মাঝে প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়ানোটা বড় অস্বস্তিকর। প্রেমিকার এগিয়ে দেওয়া হাত ছেড়ে দেওয়া আরো বেশি অস্বস্তিকর। আর সে যদি স্বয়ং শ্যামলতা হয় তাহলে তো কথাই নেই। আরফানের বুক ঢিপ ঢিপ করছে। বাইরে থেকে বলিষ্ঠ দেখতে পাওয়া মানুষটির ভেতরের ফেটে যাচ্ছে উত্তেজনায়। শ্যামলতার স্পর্শ, বড় আকাঙ্ক্ষিত সেই শ্যামলতা। কথাটা ভাবতে সারা শরীরে শিহরণ বয়ে যাচ্ছে। হাসপাতালের বাইরে থেকে রিকশা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল আরফান, আপনি নিজ ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শুধু ধরতে হয় বলে আমার হাত ধরবেন না প্লিজ, নিজেকে সময় দিন। আমি ব্যাপারটা ওইভাবে বুঝাইনি। নম্রতা উত্তর দিল না, মুখ গুজ করে বসে রইল। আরফান যে ফাঁকটা ধরে ফেলেছে বুঝতে পেরে সে অনুতপ্ত। নম্রতা জোরালো শ্বাস ফেলল, সাথে সাথে নাকে গিয়ে ঠেকল সেই সুগন্ধ। প্রতিটি চিরকুটে যে সুগন্ধ মেশানো থাকতো সেই সুগন্ধ। নম্রতা চারপাশটা এবার পরিচিত হয়ে উঠল। গাঁট বেঁধে থাকা শরীরটা ঢিলে হয়ে এলো। পাশে বসে থাকা মানুষটির হাতে আলতো হাত রাখলো। এবার অভিনয় নয়, সত্যিকারের অনুভূতি এসে জমা হলো সেই স্পর্শে। নম্রতা প্রথমবারের মতো কোনরূপ অস্বস্তি বোধ করল না। এই প্রথমবার তার মনে হলো পাশে বসে থাকা মানুষটি অন্য কেউ নয়, তার নিজস্ব মানুষ, তার সে, যার নাম নিষ্প্রভ। নম্রতা মাথাটা হেলিয়ে দিল আরফানের কাঁধে। আরফানের শরীরে থাকা সুগন্ধিটা আরো তীব্রভাবে এসে ঠেকল নাকে। নম্রতা দুহাতে নিষ্প্রভের ডান বাহুটা জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। 4 বছরের বিক্ষিপ্ত মন ধীরে ধীরে শান্ত হয়ে এলো। পাশের মানুষটিকে হঠাৎই ভীষণ কাছের বলে বোধ হলো। কিছুক্ষণ পর চোখ মেলল নম্রতা। আরফানের কাঁধে থুতনি ঠেকিয়ে চুপচাপ চেয়ে রইল আরফানের শ্যামবর্ণ মুখে। খুব কাছ থেকে নিরীক্ষণ করলো তার কাটা কাটা চেহারা, শক্ত চোয়াল। মনের অস্বস্তিগুলো দূর হয়ে অবাধ্য মন স্বগতিক্ত হলো। হ্যাঁ, এই মানুষটা আমার, শুধু আমার, যার জন্য বছরের পর বছর চিঠি লিখেছি,
অপেক্ষা করেছি, কেঁদেছি পর্যন্ত। নম্রতার কাজে বেশ হকচকিয়ে গেল আরফান। বিস্ময়ের পর বিস্ময় খেলে যাচ্ছে তার চোখে। সব কিছু ধাঁধার মতো লাগছে। বুকে ধরাম ধরাম ঢোল পেটাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, হাত পাখির মৃদু কাঁপছে না। সব কিছু ছাপিয়ে আরফান এতটুকু বুঝলো, নম্রতা তাকে মেনে নিতে পারছে। তার ছোঁয়ায় আগের মতো দ্বিধা নেই, অস্বস্তি নেই। আরফানের বুকে অদ্ভুত এক খুশি ঠেলাঠেলি করে উঠল। সচেতন কণ্ঠে বলল, পরিচিত লাগছে? নম্রতা হাসলো। তার হাসিটা বড্ড মিষ্টি দেখালো এবার। খুব। আরফান হাফ ছেড়ে বলল, বাঁচা গেল। এ কয়েকদিন কি ভীষণ টেনশনে ছিলাম। নম্রতা হঠাৎই সোজা হয়ে বসলো। কিছুটা গম্ভীর দেখালো তার মুখ। ভুরুকুসকে বলল, আপনি চিঠি পাঠালে আমি পেলাম না কেন? আপনি সত্যিই চিঠি পাঠিয়েছিলেন? কত তারিখ ছিল সেটা? আপনি চিঠি দেওয়ার 1 সপ্তাহের মাথায় যেই চিঠিতে আপনি প্রশ্ন করেছিলেন আমাদের কবে নাগাদ দেখা হবে, সেটার উত্তর পাঠিয়েছিলাম। নম্রতা অবাক হয়ে বলল, কিন্তু আমি তো উত্তর পাইনি। সেই চিঠির পর আরও একটা চিঠি দিয়েছিলাম। সেই চিঠিটা আপনি রিসিভ পর্যন্ত করেননি। টানা 4 বছরের জন্য উধাও হয়ে গেলেন। আরেকটা চিঠি তো দিতে পারতেন। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, ছিলাম না তো। নম্রতা ভুরু কুঁচকে বলে, মানে? একটু ক্লিয়ার করে বলুন প্লিজ, মাথা গুলিয়ে যাচ্ছে আমার। ছিলেন না মানে কি? কোথায় ছিলেন? আরফান হাসল, শান্ত কণ্ঠে বলল, এত অধৈর্য হচ্ছেন কেন? আগে রেস্টুরেন্টে পৌঁছাই, লাঞ্চ করতে করতে কথা বলি। আজ পুরো দিনটাই ছুটি। আপনার জন্য পুরো দিনটা ছেড়ে রাতের ডিউটি নিয়েছি। নম্রতা জেদ ধরা কণ্ঠে বলল, না, অত ধৈর্য আমার নেই। আপনি এক্ষুনি বলেন। এক্ষুনি মানে এক্ষুনি। আরফান হেসে বলল, সেই জেদ? জেদটা এখনো কমেনি? কমবেও না, বলুন জলদি। আরফান দীর্ঘশ্বাস ফেলে বলল, দেশের বাইরে গিয়েছিলাম। ভাইয়া প্রায় ইউএসএ যেত। ওর থেকে সেইখানকার একটা সিম জোগাড় করে আপনাকে নম্বর দিয়েছিলাম। শুধুমাত্র আপনি ফোন করবেন সেই আশায় গোটা 4 বছর 2 মিনিটের জন্য অফ রাখিনি সেই সিম। যদি আপনি ফোন করে না পান, ভয় হতো। নম্রতা অভিমান নিয়ে বলল, ইউএসএ যাচ্ছেন কখনো বলেননি কেন আমায়? এত বড় একটা কথা চেপে গেলেন। আমি তো সব বলতাম। লাস্ট চিঠিতে বলেছিলাম তো। স্কলারশিপের কথা জানার 5 দিনের মাথায় চলে যেতে হলো। বলার সময় কোথায় পেলাম? তারপরও সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। আমি মেন্টালি খুব উইক হয়ে পড়েছিলাম। আমার আপনাকে খুব প্রয়োজন ছিল তখন। নম্রতা আর্দ্র কণ্ঠে বলল, ভয়ঙ্কর সময় কেন বলছেন? কি হয়েছিল? বাকিটা রেস্টুরেন্টে গিয়ে বলি। ব্যক্তিগত কথা বলার জন্য রিক্সা খুব একটা সুইটেবল ভেহিকল নয়। নম্রতা উদ্বিগ্ন চোখে চেয়ে রইল, কপালে হালকা ভাঁজ। আরফানের হঠাৎই নম্রতাকে কাছে টেনে কুঞ্চিত কপালে চুমু আঁকতে ইচ্ছে করল। কয়েক সেকেন্ড নম্রতার উদ্বিগ্ন মুখটির দিকে তাকিয়ে থেকে অবাধ্য ইচ্ছেটাকে ঠেলে ঠুলে বন্দি করে রাখলো ঠান্ডা গোপনীয়তায়। অবাধ্য ইচ্ছে ক্ষণে ক্ষণে গর্জে উঠতে লাগলো বুকে। দৃঢ় প্রতিবাদ জানালো, তবু আরফান সিদ্ধান্তে অটল। গরজালে গরজাক, প্রতিবাদ মিছিলে অংশ নিক শরীরের প্রতিটি কোষ। তবুও নিজেকে অতটা প্রশ্রয় দিতে রাজি নয় সে, তাও আবার এমন একটা পরিবেশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আমি একটা জিনিস নোটিস করলাম, তোমাদের অনেকেরই দেখছি আমার ওপরে অনেক রাগ। আমি কেন নীল চিরকুট উপন্যাসটা ছাড়ি না। আরে বাবা, পরীক্ষায় ফেল করলে লোকের বাড়িতে যায় তখন কাজ করা লাগবে। এখন যদিও যে 2-1টা ভিডিও ছাড়তে পারছি, লোকের বাড়িতে চলে গেলে তখন আর ছাড়তে পারবো না। ওই জন্য তো একটু পড়তে হবে, তাই না? আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমার বাসায় একজন অসুস্থ আছে, আর আমিও ঠিক মতো বাসাতে থাকি না। কিন্তু তোমরা দেখছি কেউ বলছে ভদ্রতার খাতিরে গালি দিচ্ছি না, আবার কেউ বলছে কেন দিচ্ছেন না। আমি তো টেনশনে আছি, কবে না আমাকেও খুঁজে বের করে মার শুরু করে দেয় যে আমি কেন উপন্যাস রানিং মাঝখানে ঝুলাই রাখছি। যাই হোক, আশা করি আমার কাছের মানুষগুলো আমার কথা বুঝবে। আমি বলবো আমাকে একটু বুঝো। আর আমি এই উপন্যাসটা শেষ করব। নীল চিরকুট উপন্যাসটি আমারও অনেক পছন্দের। আর এমন না যে আমি এই উপন্যাসটি পড়ে রাখছি, আমি কিন্তু তোমাদের সাথেই সবগুলো উপন্যাস পড়ে একসাথে শেষ করি। যখন ভয়েস দেই তখনই পড়ি। এর বাইরে আমি আলাদাভাবে কিন্তু উপন্যাস পড়ার খুব একটা বেশি সময় পাই না। তাই তোমাদের মনে যেমন একটা আগ্রহ থাকে যে এরপরে কি হবে, এরপরে কি হবে, আমার মনেও কিন্তু তেমন খুব বেশি আগ্রহ থাকে। তাই ভুল বুঝো না।
আর শুধু কি ভিডিও দেখলেই হবে? ভিডিওতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।